নভেম্বর মাসের দুর্দান্ত শীত। গাঢ় পাহাড় থেকে উড়ে আসছে অসম্ভব শীতল হাওয়া। মাটির মালসায় আগুন করে নানিজান সেক দিয়ে আমাকে গরম করার চেষ্টা করছেন। আশেপাশের বৌঝিরা একের পর এক আসছে এবং আমাকে দেখে মুগ্ধ গলায় বলছে, সোনার পুতলা। এতক্ষণ যা লিখলাম সবই শোনা কথা, মার কাছ থেকে শোনা। কিন্তু আমার কাছে খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, কারণ আমি ঘোর কৃষ্ণবর্ণের মানুষ। আমাকে দেখে সোনার পুতলা বলে উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই। তাছাড়া জন্ম মুহূর্তের এত সব কথা আমার মারও মনে থাকার কথা নয়। তার তখন জীবন সংশয়। প্রসব বেদনায় পুরো 3 দিন কাটা মুরগির মতো ছটফট করেছেন। অতিরিক্ত রকমের রক্তক্ষরণ হচ্ছে। পাড়াগার মতো জায়গায় তাকে রক্ত দেবার কোনো ব্যবস্থা নেই। এই অবস্থাতেও তিনি লক্ষ্য করছেন তার সোনার পুতলা গভীর বিস্ময়ে চারপাশের পৃথিবীকে দেখছে, কাঁদতে ভুলে গেছে। এটা বিশ্বাসযোগ্য নয়। আমার ধারণা মা যা বলেছেন তা অন্যদের কাছ থেকে শুনেই বলেছেন। ধরে নিচ্ছি মা যা বলেছেন সবই সত্যি। ধরে নিচ্ছি একসময় আমার গাত্রবর্ণ কাঁচা সোনার মতো ছিল। ধরে নিচ্ছি আমার জন্মের আনন্দ প্রকাশের জন্য সেই রাতে 1 মণ মিষ্টি কিনে বিতরণ করা হয়েছিল। মিষ্টি কেনার অংশটি বিশ্বাসযোগ্য। নানাজানের অর্থবিত্ত তেমন ছিল না, কিন্তু তিনি দিলদরিয়া ধরনের মানুষ ছিলেন। আমার মা ছিলেন তার সবচেয়ে আদরের প্রথম কন্যা। বিয়ে হয়ে যাবার পরও যে কন্যার মাথার চুল তিনি নিজে পরম যত্নে আঁচড়ে দিতেন। এই অতি আদরের কন্যার বিয়ের সময়ও তিনি জমিটমি বিক্রি করে খরচে চূড়ান্ত করলেন। পিতৃহৃদয়ের মমতা প্রকাশ করলেন দুহাত খুলে টাকা খরচের মাধ্যমে। উদাহরণ দিই, মোহনগঞ্জ স্টেশন থেকে বর আসবে হাঁটা পথে, 5 মিনিটের রাস্তা। পালকির ব্যবস্থা করলেই হয়। আমার নানাজান হাতির ব্যবস্থা করলেন। সুসং দুর্গাপুর থেকে 2টি হাতি আনানো হলো। যে লোক এই কাজ করতে পারেন তিনি তার প্রিয় কন্যার প্রথম সন্তান জন্মের খবরে বাজারের সমস্ত মিষ্টি কিনে ফেলতে পারেন। আমার বাবা তখন সিলেটে, বিশ্বনাথ থানার ওসি। ছেলে হবার খবর তার কাছে পৌঁছলো। তার মুখ অন্ধকার হয়ে গেল। বেচারার খুব শখ ছিল প্রথম সন্তানটি হবে মেয়ে। তিনি মেয়ের নাম ঠিক করে বসে আছেন। 1 গাদা মেয়েদের ফ্রক বানিয়েছেন, রূপার মল বানিয়েছেন। তার মেয়ে মল পায়ে দিয়ে ঝমঝম করে হাঁটবে, তিনি মুগ্ধ হয়ে দেখবেন। ছেলে হওয়ায় সব পরিকল্পনা মাঠে মারা গেল। তিনি 1 গাদা ফ্রক ও রূপার মল নিয়ে ছেলেকে দেখতে গেলেন। পাঠক পাঠিকাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এইসব মেয়েলি পোশাক আমাকে দীর্ঘদিন পরতে হয়। বাবাকে সন্তুষ্ট করার জন্যে মা আমার মাথার চুলও লম্বা রেখে দেন। সেই বেনি করা চুলে রং বেরঙের রিবন পরে আমার শৈশবের শুরু। বাবা মার প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা মা হাসেন, খেলনা যখন কাঁদে বাবা মার মুখ অন্ধকার হয়ে যায়। আমার বাবা মার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। তারা তাদের শিশুপুত্রের ভেতর নানান প্রতিভার লক্ষণ দেখে বারবার চমৎকৃত হলেন। হয়তো তা আমাকে চাবি দেয়া একটা ঘোড়া কিনে দেয়া হলো। আমি সঙ্গে সঙ্গে ঘোড়া ভেঙে ফেললাম। আমার বাবা পুত্র প্রতিভায় মুগ্ধ। হাসি মুখে বললেন, দেখো দেখো ছেলের কি কৌতূহল, সে ভেতরের কলকবজা দেখতে চায়। হয়তো আমাকে খাওয়ানোর জন্য মা থালায় করে খাবার নিয়ে গেলেন। আমি সেই থালা উড়িয়ে ফেলে দিলাম। বাবা আমার প্রতিভায় মুগ্ধ। দেখো দেখো ছেলের রাগ দেখো, রাগ থাকা ভালো। এই যে থালা সে উড়িয়ে ফেলে দিল, এতে প্রমাণিত হলো তার পছন্দ অপছন্দ দুটিই খুব তীব্র। এই সময় বই ছিঁড়ে ফেলার দিকেও আমার ঝোঁক দেখা গেল। হাতের কাছে বই পাওয়া মাত্র টেনে ছিঁড়ে ফেলি। এর মধ্যেও বাবা আমার প্রতিভার লক্ষণ দেখতে পেলেন। তিনি মাকে বোঝালেন, এই যে সে বই ছিঁড়ছে, তার কারণ বইয়ের লেখা সে পড়তে পারছে না, বুঝতে পারছে না। যে জিনিস সে বুঝতে পারছে না সেই জিনিস সে নষ্ট করে দিচ্ছে। এটি প্রতিভার লক্ষণ। আদরে বাদর হয়। আমি পুরোপুরি বাদর হয়ে গেলাম এবং আমার প্রতিটি বাদরামিতে প্রতিভার লক্ষণ দেখে আমার বাবা মা বারবার চমৎকৃত হতে লাগলেন। বাবা মার সঙ্গে যুক্ত হলেন বাবার এক বন্ধু গনি সাহেব এবং তার স্ত্রী। এই নিঃসন্তান দম্পতি তাদের বুভুক্ষ হৃদয়ের সবটুকু ভালোবাসা আমার জন্য ঢেলে দিলেন। তাদের ভালোবাসার একটা ছোট্ট নমুনা দিচ্ছি। একদিন বেড়াতে এসে দেখেন আমি চামচে করে চিনি খাচ্ছি। গনি চাচা বললেন, আরে এত আগ্রহ করে চিনি খাচ্ছে,
চিনি খেতে পছন্দ করে তা তো জানতাম না। তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন। ফিরে এলেন পাত্রে চিনি নিয়ে। মেঝেতে পাটি পেতে আমাকে বসিয়ে দিলেন। আমার চারদিকে চিনি ছড়িয়ে দেয়া হলো। গনি চাচা হৃষ্টচিত্তে বললেন, খা বেটা, কত চিনি খাবি, খা। আমাকে ঘিরে বাবা মার আনন্দ স্থায়ী হলো না। আমার মা অসুস্থ হয়ে পড়লেন। কালান্তক জ্বর, টাইফয়েড। তখন টাইফয়েডের ওষুধ বাজারে আসেনি। রোগীকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা ছাড়া কিছুই করণীয় নেই। যতই দিন যেতে লাগলো, মার শরীর ততই কাহিল হতে থাকলো। একসময় দেখা গেল তিনি কাউকে চিনতে পারছেন না। এক গভীর রাতে বাবাকে ঘুম ভাঙিয়ে অত্যন্ত অবাক গলায় জিজ্ঞেস করলেন, আমার পাশে এই যে ছোট্ট ছেলেটা শুয়ে আছে, এ কে? বাবা হতভম্ব হয়ে গেলেন। মা বললেন, এই ছেলেটা এখানে কেন? এ কার ছেলে? আমাকে পাঠিয়ে দেয়া হলো নানাজানের কাছে। সিলেটের বিশ্বনাথ থেকে ময়মনসিংহের মোহনগঞ্জে। পিতৃমাতৃ স্নেহ থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে আমার দ্বিতীয় জীবন শুরু হলো। আমার নানিজান আমাকে লালন পালনের ভার গ্রহণ করলেন। তখন তার একটি মেয়ে হয়েছে। তার এই কোলে সেই মেয়ে, অন্য কোলে আমি। নানিজানের বুকের দুধ খেয়ে দুজন একসঙ্গে বড় হচ্ছি। 2 মাস জ্বরে ভোগার পর মা সেরে উঠলেন, কিন্তু টাইফয়েড তার প্রবল থাবা বসিয়ে গেল। মার মস্তিষ্ক বিকৃতি দেখা গেল। কাউকে চেনেন না। যার সঙ্গে দেখা হয় তাকেই বলেন, কত টাকা লাগবে তোমার বলো তো? আমার কাছে অনেক টাকা আছে। যত টাকা চাইবে ততই পাবে, ফেরত দিতে হবে না। বলেই তোষকের নিচ থেকে লক্ষ লক্ষ কাল্পনিক টাকা বের করতে শুরু করেন। মাঝে মাঝে এইসব কাল্পনিক টাকা জানালা দিয়ে উড়িয়ে দেন। চিকন স্বরে চেঁচিয়ে বলেন, টাকা নিয়ে যাও, টাকা, আমি টাকা উড়াচ্ছি। যত যার যত দরকার নাও, ফেরত দিতে হবে না। মা বিয়ের পর খুব কষ্ট পড়েছিলেন, টাকা পয়সার কষ্ট। বিশ্বনাথ থানার ওসি হিসেবে বাবার বেতন ছিল 80 টাকা। বেতনের এই 80টি টাকা বাবা তার খামখেয়ালি স্বভাবের জন্য অতি দ্রুত খরচ করে ফেলতেন। মাসের 10 তারিখেই বাবার হাতে একটা পয়সা নেই। থানার ওসিদের টাকা পয়সার অভাব হবার কথা না, কিন্তু আজ লিখতে গিয়ে গর্ব এবং অহংকারে বুক ভরে যাচ্ছে।